এনসিপির উপর যে আক্রমণ হইল সেইটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই এপ্রুভ করেছেন আপনারা? না, জনাব খালেদ মহিউদ্দিন, আপনি লক্ষ্য করবেন যে বিএনপি প্রায় 5 মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। বরং আমি মনে করি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ আপনি জানেন আমরা এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, সুতরাং দেশটাকে শান্ত রাখা, জনগণকে আশ্বস্ত করা, এটাই কিন্তু আমাদের মূল কাজ হওয়া উচিত। মোশাররফ ভাই, কেন আমি প্রশ্নটা করলাম যে আপনারা যদি এপ্রুভ না করে থাকেন, আজকে আবার একই ঘটনা ঘটেছে কিন্তু মোশাররফ ভাই। আজকে আমি খালেদ ভাই আমি একটু বলি আপনাকে যে এই ঘটনাটা গতকাল যখন ঘটেছে এটা কিন্তু আকস্মিক একটা ঘটনা ঘটেছে, যার সাথে বিএনপি বা অঙ্গ সংগঠন কেন্দ্রীয়ভাবে কোনোভাবে জড়িত না। বরং আপনারা দেখেছেন স্থানীয়ভাবে যে ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা মানে ঢাকাতে আমরা যারা আছি আমরা মোটামুটি এটা বিভিন্ন সেক্টরে যোগাযোগ করে, এবং আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু 144 কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এবং আমরা সংশ্লিষ্ট বিষয়টাকে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার দল যদি এটার সাথে ইনভলভ থাকতো তাহলে কিন্তু আপনার মামলা হতো না। ইতিমধ্যে আপনি শুনেছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যারা নেতৃত্বে আছি অথবা যারা আমরা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেই, আমাদেরকেও কিন্তু সংযুক্ত হতে হবে। আমাদের কোনো কথায়, কোনো আচরণে যাতে জনমনে কোনো অসন্তোষ বা অস্বস্তি দেখা না দেয়, সেই ব্যাপারেও যদি আমরা একটু মোশাররফ ভাই, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম যে একদিকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের সাথে যুক্ত না, অন্যদিকে বলা হচ্ছে যে কিছু শব্দ ব্যবহার, বিশেষ করে এনসিপির একজন নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব ভাষা ব্যবহার করেছেন তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখেছি 21 শতকে সবচেয়ে যার নাম ব্যবহার করে আসলে অত্যাচার করা হয়, একটা গ্রুপ ফেসিবাদী হয়ে ওঠে, ওইটার নাম হলো জনগণ বা সাধারণ জনতা। আপনারা সেন্ট্রালি যদি অর্ডার না দিবেন, সেন্ট্রালি যদি পালন না করবেন, তাহলে 144 ধারাটা দেওয়া হয়েছিল কেন? আসলে যারা ওইখানে আন্দোলন মানে মারামারি করলো তাদেরকে গ্রেফতার কেন করা হয় না? প্রশাসনকে তো আমরা দেখলাম, প্রশাসনের সাথে এনসিপি নেতৃবৃন্দের কি কথাবার্তা হয়েছে আসলে। আপনি যদি বলেন, একটু ব্যাখ্যা যদি করেন। না, আমি যদি আমাকে যদি একটু শেষ করতে দেন, তাইলে আপনি কি লক্ষ্য করবেন যে কালকের ঘটনাটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এখন আপনি বলেন যে জনাব পাটোয়ারি সাহেব যে বক্তব্যগুলি বাংলাদেশে দিচ্ছে, নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতৃবৃন্দের আচরণ, চলাফেরা, কথাবার্তা, বক্তব্য নিশ্চয়ই আপনার নখদর্পণ। সেখানে আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি, আপনি দেখবেন যে গত নির্বাচনের সময় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের একজন প্রবীণ নেতা, বাংলাদেশেরই প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাসকে যেভাবে উনি বিব্রত করেছে, এইটা কি কোনো রাজনৈতিক দলের নেতার কি কোনো কর্মকাণ্ড? বরং আমরা দেখেছি এইটা এমন সে আচরণ করেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তী সময় যখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, নানা জায়গায় বলছে বিএনপি কে পালিয়ে যাবেন, তারেক রহমানকে টেনে হেসড়ে নামাবো, আবার লন্ডন আপনাকে চলে যেতে হবে। আপনি বলেন আপনার এই 5 মাসে বিএনপির নেতৃবৃন্দের এমন কোন আচরণ বাংলাদেশে ঘটেছে জানিয়ে আমাদের এরকম টকশোতে আলোচনা করতে হয়? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। কারণ আপনি দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই দায়িত্ব গ্রহণ করার পর উনি বাংলাদেশ, ওনার স্লোগানই ছিল যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি কত ধরনের কর্মসূচি গ্রহণ করেছে আপনি দেখেন, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন আর সাধারণ জীবনযাপন করছেন, রাস্তায় ট্রাফিক জ্যামকে উনি মেনে চলছেন, ওনার চলাফেরায় আচার আচরণের মধ্যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার চেষ্টা করছে। সেখানে যেই নেতা, এবং বাংলাদেশের সাম্প্রতিক আমরা একটা জরিপও দেখেছিলাম, সেই জরিপে আমরা দেখেছিলাম বাংলাদেশের 83% লোক তারেক রহমানের এই যে রাষ্ট্র পরিচালনাকে ওনারা সমর্থন করে। সুতরাং একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ, কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু অনুধাবন করার জন্য। মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি এবং অভয় দিলে, অনুমতি দিলে আবার একটু বলি। আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই? কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি?
না, খালেদ মহিউদ্দিন, আপনার একটা লক্ষ্য, আপনি নিশ্চয়ই মনে আছে, আমরা যখন ছাত্র ছিলাম এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে তরুণরা, এখানে তাদের রক্ত একটু গরম থাকে, তারপর আপনার মনে থাকার কথা আপনার নিশ্চয়, যে আমরা একটা পরিবেশ পরিষদ করেছিলাম। সেখানে রাজনৈতিক স্লোগান কি হবে, আচরণ কি হবে, কিভাবে আমরা ক্যাম্পাসের সহাবস্থান আমরা নিশ্চিত করব, কিভাবে যার যার রাজনৈতিক কর্মসূচিগুলি তারা পালন করবে, এগুলি নিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসটাকে একটা জায়গা, তারপরও যে ব্যতিক্রম ঘটে নাই তা না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা সহাবস্থানের মধ্যে গিয়ে রাজনীতি করতে। কিন্তু আপনি দেখবেন এই জাতীয় সংসদে এখানে আমাদের সাইবুল আলম মিলন ভাই আছেন, যিনি একজন বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য। আপনি দেখবেন আমার মনে হয় 2টি অধিবেশন শেষ হয়েছে, নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তারা ভূমিকা পালন করে সংসদকে কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে তারা নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যদি আপনি একটু পালসটা দেখেন, অথবা যদি আপনি একটু জরিপ করেন, অথবা যদি একটু পাবলিক ওপিনিয়ন নেন, আপনি দেখবেন যে অনেকে মনে করছে অনেকদিন পর এই জাতীয় সংসদটা কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। না মোশাররফ ভাই, এই যে ধরেন গালি দেওয়া বা কটু কথা বলা ভালো কি খারাপ, বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করে? এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। এটা আমি এটা কনফার্ম, তাহলে তাকেও অ্যাকসেপ্ট করবে না, তাকে ধরে মাইর দিতে হবে কেন? তাকে ধরে মাইর দিতে হবে কেন? না না, মাইরের ব্যাপার না, এই যে আমরা বলছি তো ঘটনাটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে আমাদের কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সংযোগ ছিল না। আমরা যখনই এই ঘটনাটা আমাদের নজরে এসেছি, আপনি দেখবেন 144 দিয়ে যাতে কোনো ফার্দার কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং 144 ধারা কেন দেওয়া হয়েছিল? না, 144 না হলে আপনি হবিগঞ্জের অবস্থা দেখেছেন যে কি অবস্থা। হবিগঞ্জে তো বিএনপির একজন নেতার নেতৃত্বে বা কয়েকজন নেতার নেতৃত্বে, সংসদ সদস্যদের নেতৃত্বে এইটা মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। তো পুলিশের উচিত ছিল তাদের সেখান থেকে ভাগায় দেওয়া, তাই না? না, ধরেন শোনেন, একটা আমাদের দেশে একটা সংস্কৃতির মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, যারা খালেদ মহিউদ্দিন সাহেব, এই কালচার থেকে শিক্ষা নিয়ে আমরা আরো পরিবেশ শিল্পী কিন্তু নানা জায়গায় প্রোগ্রাম করে চলছে। আমি সন্ধ্যায় দেখলাম সিলেটে তারা বিশাল সমাবেশ করছে, কই এখন তো আর সমস্যা হচ্ছে না। অর্থাৎ দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করি, এবং ভবিষ্যতের জন্য আমরা যদি সবাই সতর্ক হই, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা সবাই আমরা ফিরবো। মোশাররফ ভাই, আপনার কাছে, আপনি আমাদের একজন দর্শকের একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমাদের প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। দর্শকের প্রশ্নটা শুধু আপনি করে রাখি, আপনার কাছে যখন ফিরবো তখন আপনি এটা নিয়ে বলবেন। প্রধানমন্ত্রীর সহজ সরল জীবন, ওনার নাম শাহিনুর ইসলাম, উনি বলছেন প্রধানমন্ত্রীর সহজ সরল জীবনযাপন বিএনপি ফলো করছে কিনা। এইটা আপনার যখন আপনার কাছে যখন ফিরবো তখন আপনি আমাদের বলবেন। আমরা একটু জনাব সাইফুল আলম খান মিলন এর কাছে যেতে চাই। জনাব সাইফুল আলম খান মিলন, আপনি নিশ্চয়ই গত কয়েকদিনের রাজনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে আসছে তা খেয়াল করছেন, এবং যার বেশিরভাগই আসলে আমরা পছন্দ করতেছি না বা আমরা উচিত মনে করতেছি না। তো সেগুলি নিয়ে একটু আমাদের যেহেতু কথা বলতেই হচ্ছে, সেই জন্য আপনার কাছে আমি একটু জেনে রাখি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আসলো, যিনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, ন্যাশনাল সিটিজেন্স পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং যারা আপনাদের জোটে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার এই বক্তব্য যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি বিএনপির তারেক রহমানকে, যিনি একজন দুর্নীতিবাজ, কোট আনকোট, আমি প্যারাফ্রেজ করে বলতেছি, তাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন, সুতরাং আপনার এরকম দাড়ি রাখারও দাম নাই, আপনার এরকম বুড়া বয়সে এগুলি হওয়ারও দাম নাই। আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা যে তারেক রহমানকে ওয়াকারুজ্জামান ক্ষমতায় এনেছেন? খালেদ মহিউদ্দিনকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনার মাধ্যমে ঠিকানা টিভির সকল দর্শক শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা। তার এই বক্তব্য যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি বিএনপির তারেক রহমানকে, যিনি একজন দুর্নীতিবাজ, কোট আনকোট, আমি প্যারাফ্রেজ করে বলতেছি, তাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন, সুতরাং আপনার এরকম দাড়ি রাখারও দাম নাই, আপনার এরকম বুড়া বয়সে এগুলি হওয়ারও দাম নাই। আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা যে তারেক রহমানকে ওয়াকারুজ্জামান ক্ষমতায় এনেছেন? খালেদ মহিউদ্দিনকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনার মাধ্যমে ঠিকানা টিভির সকল দর্শক শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে বক্তব্য যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির দিয়েছেন, এটা তার নিজের বক্তব্য, এর দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। ইলেকশনের ব্যাপারে আসলে কিছু কথা আছে, সে কথাটা আমরা আগেও বলেছিলাম, কিন্তু আমরা ইলেকশনের পরেই আমরা ইলেকশনকে গ্রহণ করেছি, কাজেই এখন নতুন কোনো আলোচনা ইলেকশন সম্পর্কে আমরা যেতে চাই না। আর আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথা, সেই কথা ব্যক্তি হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারি,
আর দল হিসেবে এনসিপি কি ব্যাখ্যা করতে হবে, এখানে আমার ব্যাখ্যা করার কিছু নেই। আপনারা জোট সঙ্গী হিসাবে এনসিপির কাছে জানতে চাইতে পারেন কিনা, যদি মানে ব্যাপারটা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ, সত্যি সত্যি ওয়াকার সাহেব যদি তারেক সাহেবকে ক্ষমতায় আনে থাকেন এবং সেই ক্ষেত্রে তারপরে আপনি জানেন সেই সময় আমি ঢাকা ছিলাম, তারপরই জামায়াতের আমিরের সঙ্গে আমার কথা হয়েছে, মাননীয় আমির জনাব শফিকুর রহমান কিন্তু আমাকে স্পষ্ট এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটার মধ্যে আছে যেখানের মধ্যে তিনি ইলেকশনের দুই পক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, ফলাফল কনসিড করেছেন। তাইলে তো ওইটাতে আপনারও পার্ট। ইফ এইটার মধ্যে যদি ওয়াকা সাহেব কোনো কনস্পিরেসি করে থাকে, ওয়াকা সাহেবের যদি এই ক্ষমতা হয় যে তারেক সাহেবকে বসাবে, তাহলে এটা তো আপনারও পার্ট। আপনারা এই বক্তব্যটার প্রতিবাদ করছেন না কেন? আমি আপত্তি জানাচ্ছি কারণ হচ্ছে উনি একটা দলের শীর্ষ নেতা, উনার একটা বক্তব্য যদি নিজেদের বক্তব্য হয়, মানে আপনার ভালো না লাগে আপনি বললেন ওর বক্তব্য, যদি ভালো লাগে পাঠকরা দর্শকরা যদি নেয় তাহলে বলবেন এনসিপির বক্তব্য আপনাদেরও বক্তব্য, তো সহজ, তাই না? আপনি তো তাকে ব্যক্তি হিসেবে আলাদা করতে পারেন না। হি ইজ এ সিনিয়র লিডার, আপনার দলের একজন গুরুত্বপূর্ণ, জোটের গুরুত্বপূর্ণ দলের একটা লোকে। ইলেকশন সম্পর্কে কিন্তু আমাদের জোয়ানা অ্যাডভোকেট তার বক্তব্যটা বোধহয় আপনার মনে আছে। আপনি সৈয়দা রেজানা হাসানের কথা বলছেন, উপদেষ্টা? হ্যাঁ মনে আছে, উপদেষ্টা মনে আছে, তার কথা মনে আছে তো? জি আছে। কাজে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, দেয়ার ইজ সাম ইফস এন্ড বাটস, কিন্তু কনসিডারিং দ্য হোল সিনারিও আমরা পরিষ্কারভাবে এই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন এটা আমরা এনসিবির কাছে মানে নলেজের জন্য জানতে চাইতে পারি যে উনি কেন বলছেন। সব কথাকে আসলে ঠিক আক্ষরিক অর্থে ধরার সুযোগ আমরা যদি বলি, আপনি সৈয়দা রিজওয়ানা হাসানের কথা বলেছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের কথা আমি শুনেছি, সৈয়দা রিজওয়ানা হাসান যেভাবে যে কথাটা বলেছেন আপনারা তার উল্টো মানে করেছেন, এবং সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু সেটা জবাব দিয়েছেন যে তিনি এটি বলেন নাই যে জামাতে ইসলামীকে ক্ষমতার বাইরে রাখতে তিনি কাজ করেছেন। তিনি বলেছেন যেসব কথা, এবং সেটি আপনারা মানে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি জানি না, ইফস এন্ড বাটসের কথা আপনি তুললেন, তার মানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সমর্থন করেন আসলে? না, এই ধরনের কথা বলা আমি সমর্থন করব না কখনোই। আমি মনে করি যে মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকা উচিত, বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কথা শুনছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না, মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক মানে তাহলে এতদিন ধরে বলছে কেন? এই চোখ উপড়ে ফেলার জন্য বসেছিল সে? উনি এই চোখ উপড়ে ফেলার জন্য, এই ঘটনার জন্য তিনি ওয়েট করতেছিলেন? তিনি আজকে কথা বলবেন না কেন? তার তো কথা বলা বাড়ায় দেওয়া উচিত। আমরা তার পক্ষে আছি, তিনি কথা বলুক। আমি মনে করি সর্বোচ্চ বাক স্বাধীনতা তার আছে। স্বাধীনতা বিনজি, তবে আমি মনে করি যে কথা বলার এগেইনস্টে চোখ তুলে ফেলার কোনো মানে ব্যাখ্যা নাই। তার জন্য তো তাকে ন্যায়ের পথে থাকতে হবে, তাকে কথা বলতে হবে। বলে যাক কথা। আমি একটু বলি। আপনি দেখেন এই হবিগঞ্জ, জি, এই হবিগঞ্জের কিন্তু একটা হিস্ট্রি আছে। হবিগঞ্জে এর আগেও অনেক মারামারি হয়েছে, আমাদের উপরে মারামারি হয়েছে, এর নায়ক একজনই ওখানকার। হ্যাঁ, তো হবিগঞ্জে মারামারি হলেও পুলিশের ভূমিকা মোটেই ভালো ছিল না, এবং পুলিশ আপনার সেই পুরাতন ধাঁচ নিয়ে তারা এনসিবির প্রোগ্রামে আপনার কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে প্রোটেক্ট করে নাই, বরঞ্চ আক্রমণকারীদেরকেই তারা প্রোটেক্ট করেছে। এরপরে দেখা যায় তারা ট্রাক দিয়ে এনসিবির লোকদের যাত্রা বন্ধ করতে গেছে। ভাগ্যিস সেখানে বালু ছিল না, তাহলে একেবারে মিলেই যেত টোটালি। হ্যাঁ, তারপর সাজিদ যখন প্রোগ্রাম শেষে রওনা দিল তখন তার গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। এরপর আমি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, আপনি দেখবেন যে আমাদের ডক্টর মিতু সে সেখানে ছিলেন, তিনি একজন মহিলা, তার সাথে ধস্তাধস্তি করছে পুরুষ পুলিশরা আর কি, এবং ধস্তাধস্তির যে পিকচার আমি দেখেছি, যে এই পিকচারটা মোটেই আমাদের জন্য গ্রহণযোগ্য না। ওকে, আমার মনে হয় যে মিলন ভাই এখানে আরেকটু কথা বলা দরকার, সেটা হলো যে আমাদের দেশে এই অবস্থা কেন সৃষ্টি হবে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি আক্রমণ করবেন, এটা তো হইতে পারে না। আর এইটা ছিল জুলাই আপনার পদযাত্রা, তাহলে কি জুলাইয়ের এগেইনস্টে আপনারা এটা করলেন কিনা? তারপরে আমার কথা হলো যে যদি কেউ অন্যায় করে থাকে, যদি এরকম হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে সংক্ষুব্ধ হয়েছে, সেটার আইন আছে, সেখানে করেন। ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি মিলন ভাই। মিলন ভাই আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে
পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে ছাত্র মানে রাকসুর জিএসকে আমরা বেলচা হাতে আক্রমণ করতে দেখছি। আর রাকসুর যিনি ভিপি আছেন তিনি সাংবাদিকদের শাসাচ্ছেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা কেন বলেন, আপনাদেরকেও আমরা দেখে নিব। এই ব্যাপারে জামাত ইসলামীর অবস্থান কি? আপনি জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সর্বোচ্চ পরিষদের সদস্য, এই অন্যায়ের পিছনে মানে কিছু হইলেই আম্মার তারপরে আয়সা বলে আমি তো কোনোদিন শিবির করি না, আমি তো কোনোদিন জামাত করি না। ঠিক আছে, শিবির জামাত আপনারা করেন না, কিন্তু জামাত ইসলামী তো সব অন্যায়ের প্রতিবাদ করে। ওইখানে তাদেরকে কে বলছে যে ছাত্রলীগরে বইলা তাদেরকে মারতে হবে? আমরা কিন্তু এই আম্মারকে কয়েকদিন আগে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রুমে ঢুকে উনি কেন কাজ করছেন, পড়াচ্ছেন, সেগুলি ব্যাপারেও তিনি শাসাচ্ছেন। এটা কোন দুনিয়া আসলো? মানে যা যা কিছু ছাত্রলীগ করছে তা কিছু এখন শিবির বা শিবির সমর্থক বা আপনাদের সমর্থকরা করবেন। মিলন ভাই, আপনি এইটারে কিভাবে দেখেন? আচ্ছা, আগে দেখি আমি ছবিটা কিন্তু ঠিক মতো আসতেছে না, আমার ছবিটা এটা আমার মনে হয় আপনার ছবিটা ঠিক আছে একদম, কিন্তু আপনি একটু হয়তো সোজা হয়ে যদি একটু থাকতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আপনি ঠিক আছে, অসুবিধা নেই। জি জি। আচ্ছা, আমি একটু পিছনে যেতে চাই আর কি। জি। রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের মেলা রক্ত ঝরেছে। 1983-তে আমি যখন শিবিরের সেক্রেটারি জেনারেল, আপনি হয়তো জানেন যে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো ওখানে আমি সেই কাহিনী দেখছি যে রাজশাহীতে যখন আমি রিক্সা নিয়ে আগাচ্ছিলাম, কাজলা গেটের সামনে যখন আসলাম, আমি দেওয়ালের বাইরে আমি দেখছিলাম যে ভিতরে দৌড়াদৌড়ি করতেছে এবং আহত লোকেরা রিক্সা করে আসতেছে। আমার সাথে ডক্টর জাহাঙ্গীর ছিলেন, যে এবার ইলেকশন করেছে জাতীয় সংসদে। জাহাঙ্গীর ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম এরা কারা, তিনি বলছেন শিবিরের। এরা কারা? শিবিরের। এরা কারা? শিবিরের। অসংখ্য শিবিরের ছেলেদেরকে সেখানে আহত করা হয়েছে। দিস ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এখানে বহু লোক, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে শিবিরের প্রচুর রক্ত ঝরছে। আমি আপনার পয়েন্টে আসতেছি। এরপর এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা প্রকাশ্য দিবালোকে শিবিরের এক ছেলেকে ধরে টিচারদের সামনে আপনার চাইনিজ কোরাল দিয়া তার গোড়ালি কেটে দেওয়া হয়েছে। আমি তখন কোনো মানব অধিকার কর্মী, সাংবাদিক বা এই দেশে যারা নানান কথা বলেন তাদেরকে প্রতিবাদ করতে দেখি নাই। টিচাররা এখানে আপনার এগুলা রোধ করতে আসে নাই, যাতে এটা করিও না। তো এইটা একটা দিক। কাজে এই যে গত 15-17 বছরে রাজশাহী ইউনিভার্সিটির অত্যাচার নিপীড়ন, এই অত্যাচার নিপীড়নের প্রেক্ষাপটকে টিচারদের সামনে রাখা উচিত ছিল। এখন আসেন, আমি আপনার কথায় আসি। আমি মনে করি না যে এটা আম্বার বা এদের এই জিনিসটা করার কোনো এখতিয়ার আছে। এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। মানে অ্যাজ ওয়েল অ্যাজ রাকসুর ভিপির আমি বক্তব্যটা শুনেছি, তিনি হয়তো উত্তেজিত ছিলেন কিনা আমি জানি না। সাংবাদিকের ব্যাপারে সে যেভাবে সাংবাদিক চড়া হয়েছেন, দ্যাট ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। মিলন ভাই, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে মিলন ভাই একদম পরিষ্কার করে বলেছেন যে পূর্ববর্তী ইতিহাসটাও তিনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি বলেছেন যে এটা আম্বারের এখতিয়ার নাই। আমি রাকসুর ভিপিজিএসকে যদি তারা আপনারা শুনে থাকেন, আপনাদেরকে বলতেছি, আপনাদের কোনো এখতিয়ার নাই, আপনারা রাষ্ট্রের পুলিশ না, যাই ঘটে থাকুক না কেন। এবং সাংবাদিকদের হুমকি দিবেন এবং বলবেন বড় মায়া দেখা যাচ্ছে, দুনিয়া এত সোজা না। থ্যাংক ইউ। আমাদের একজন দর্শক বলতেছেন যে আপনি জামাত শিবির দেখতেছেন, যুবদল ছাত্রদল দেখতেছেন না। আমি অবশ্যই যুবদল ছাত্রদলকে দেখতেছি এবং মোশাররফ ভাইকেও এই ব্যাপারে আমি মোশাররফ ভাইকে প্রশ্নের পর প্রশ্নই করে যেতে চাই। শুরুও করেছিলাম মিলন ভাইয়ের অনুমতি নিয়ে মোশাররফ ভাইকেই, যে মোশাররফ ভাই, আমাদের দর্শক একজন একটা প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছ থেকে একটু এটা জানতে চাইব যে মিলন ভাই স্পেসিফিক একজনের কথা বলেছেন, অর্থাৎ সেখানকার একজন সংসদ সদস্য, মিলন ভাই নামটা বলেন নাই। মিলন ভাই, আমি যদি নামটা ভুল বলি আপনি আমাকে কারেক্ট করে দিয়েন। ওনার নাম জি.কে. ঘোষ। উনি আপনারা যেমন সংসদ সদস্য, উনারাও মানে উনিও একজন সংসদ সদস্য। এইটা কি উনি ওনার মাসল দেখালেন? উনি কি মাসেল দেখায়, মানে উনার মাসেল দেখায় উনি কোন পর্যন্ত যাইতে চান? উনি কি শামীম ওসমান হইতে চান? উনি কি জয়নাল আজারি হইতে চান? উনি কি মানে উনি কোন লেভেলে যেতে চান? মানে ওনার লেভেলটা কোনটা? আসলে জনাব খালেদ মহিউদ্দিন, আসলে ওনার ওখানে উপস্থিতি কতটুকু ছিল এই ব্যাপারে আমার আসলে স্পষ্ট ধারণা নাই। তবে আমি মনে করি বিশেষ করে আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব এখন বিএনপি। সেই দায়িত্ব হলো আমরা এখন জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সুতরাং জনগণের নিরাপত্তা, জনগণেরকে শান্তিপূর্ণ রাখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমি মনে করি যারা যেখানে মিলন ভাই এখানে সংসদ সদস্য, উনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছে, ওনার এলাকাকে শান্ত রাখা কিন্তু ওনার দায়িত্ব। আমি এক জায়গা থেকে নির্বাচিত হয়েছি, সেখানের দায়িত্ব আমার দায়িত্ব। যদি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে কিন্তু
ওনার নিজের জীবনে যেমন ব্যর্থতা আসবে, পাশাপাশি দলকেও কিন্তু একটি বদনাম বহন করতে হবে। আমি আজকে যতটুকু আমি জানি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের এই ব্যাপারে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অত্যন্ত কঠোর। আপনি দেখছেন যে বিকাল থেকে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। সুতরাং আমরা এই ধরনের পরিস্থিতি চাই না, যে কথাটি আমি আমার আগের পর্বেই বলেছিলাম, যে এই ঘটনার সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন জায়গা ঘটনা, যার সাথে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি বা বিএনপির কোন এই যে বর্তমান কর্মসূচি তার সাথে কোনো মিল নাই। সুতরাং এই ব্যাপারটা আমাদের নজরে এসেছে, আমরা দেখছি। তবে আমাদের দর্শক জাহিদ হাসান, জাহিদ হোসেন, আমি কি নামটা পড়তে পারলাম, জাহিদ হাসান উনি প্রশ্ন করছেন যে যারা আক্রমণ করলো, চোখ উপড়ে ফেললো, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? চোখ তুলে নেওয়া কি বাংলাদেশি আইনে জায়েজ? না, এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। জনাব খালেদ মঈন, আপনি জানেন যে দীর্ঘ 15টি বছর আমরা কি অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম। বিশেষ করে আপনি জানেন যে আপনার টক শোতে আমরা অংশগ্রহণ করতাম, সেখানেও কত সতর্কতার সাথে আমাদেরকে যেতে হতো, কথা বলতে হতো। সুতরাং এই ধরনের কর্মসূচি আমরা কখনো সাপোর্ট করি না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো করে জানেন, এখানে ছাত্র আপনি ছিলেন, যে আজকে প্রায় 2 বছর হলো মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। আপনি দেখবেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল হলগুলিতে থাকতে পারছে না। তারপরেও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতির অনুধাবন করে কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা কোনো ধরনের বল প্রয়োগ বলেন অথবা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেটাও কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমরা চাই। হ্যাঁ জি মোশাররফ ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের ছেলেরা হলে উঠতে পারতেছে না, মানে এটা কি মানে বিশ্বাসযোগ্য কথা? আপনি জানেন, আপনি ঢাকা বিশ্বে খোঁজ নিয়ে দেখেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা হলে আছে। কাদের জন্য? এটা এখানে দুটো। এখানে যদি আমি মানে এটা কি বিএনপির অন্তর্গত কোন দল? মানে একটা মোশাররফ ভাইয়ের দল একটা? না, এটা আপনাকে বলি। সেই ঘটনাটা হলো, আপনি জানেন যে আওয়ামী লীগের 15 বছর এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের অবস্থান ছিল। আমরা রাতারাতি দেখলাম যে ছাত্রলীগ চলে যাওয়ার পর এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়নি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলেন, ছেলেরা থাকবে, পরীক্ষা দেবে, হলে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাতারাতি কিন্তু তারা তাদের মানে মোড়কটা চেঞ্জ করে অন্য একটি দলের নেতাকর্মী সমর্থক হয়ে গেছে। সুতরাং এখানেও কিন্তু একটি প্রবলেম আছে। তারপর কিন্তু আমরা সেইটাকে অ্যাড্রেস করেও কিন্তু হলে ওঠার আমাদের ছেলেরা চেষ্টা করে না। তারা যেভাবে এখন আছে, তারা ভাবছে মেরিটের মাধ্যমে যদি তারা হলে উঠতে পারে তাহলে তাদের হবে। এবং আপনার একটা কথা মনে আছে, আপনি যদি একটু খেয়াল করে আপনি বলবেন, 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান তোলা হয়েছিল যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে পর্যন্ত রাজনীতি চলবে না। এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে জাতীয়তাবাদী ছাত্র দল যাতে ক্যাম্পাসে পলিটিক্স না করতে পারে, আর যাদের অবস্থান আছে তারা তো ওখানে আছেই। আপনি দেখবেন কাদেরকে গুপ্ত বলা হয়, কারা একসময় ছাত্রলীগের নেতা ছিল, তারা রাতারাতি আজকে কিভাবে অন্য একটি সংগঠনের নেতা হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের সেটা তো অন্য সমস্যা আছে। যাই হোক, আমাদের আগে দর্শক আরেকটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা জবাব যদি আপনি একটু দিতেন, যে তারেক রহমান সাহেবের 87-তে জীবনযাপন কি আসলে বিএনপির নেতাদের উপর কোনো প্রভাব ফেলছে কিনা? মানে অবশ্যই জনাব মহিউদ্দিন ভাই, অবশ্যই প্রভাব ফেলছে। আপনি দেখেন, আপনি তো বিএনপির এর আগে দুটি ক্ষমতায় যাওয়া আপনি নিশ্চয়ই দেখেছেন ছাত্র অবস্থা। একটা 91 থেকে 96 যখন আমরা ক্যাম্পাসের ছাত্র ছিলাম, আবার 2001 থেকে 2006 আপনি যখন তুখোর সাংবাদিক আপনি দেখেছেন। সেই নেতা কর্মীদের অ্যাটিটিউড, অবস্থান এবং আজকের অবস্থানের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? আমি কিন্তু সরলভাবে কি দেখি মোশাররফ ভাই, আমি আপনাকে বলি, আমি সরলভাবে দেখি যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে তার নিজস্ব নেতা কর্মীদের এখানে প্রশক বানাইতেছে, ওইখানের মধ্যে তারা দিচ্ছে, ব্যাংকের মধ্যে তারা তাদের লোক দিচ্ছে, বিভিন্ন মানে 15টা না 20টা জেলা মানে মেয়রাল অফিসে, জেলা পরিষদে, সবগুলি জায়গায় অনির্বাচিত লোকগুলিরে বসাইতেছে, তারা তাদের মতো করে করছে। আমি কিন্তু দেখি মোশাররফ ভাই, আপনি হয়তো আলাদা, কিন্তু আমি একটু বলি আপনাকে, এখানে আমি একটু বলি যে আপনি জানেন যে রাষ্ট্র ক্ষমতায় কে? আজকে ইউনূস সরকার যখন ক্ষমতা ছিল তখন এই যে আপনার মব কালচার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম অবনতি, নগ্ন দলীয়করণের কারণে তারা কিন্তু একটা বিরাট সংকট তৈরি করেছে। এখন এদেশের জনগণ 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে রাষ্ট্র দায়িত্ব অর্পণ করেছে। এখন আপনি কি চান না যে আমাদের শহরগুলি নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব পালন করে জনগণকে স্বস্তি দেব? আজকে যদি এই শূন্য জায়গায় থাকতো, তাইলে আজকে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, আপনি নিশ্চয়ই নিউ ইয়র্কে থাকলে আপনি খোঁজ রাখেন যে ঢাকা
সিটি কর্পোরেশন থেকে অন্যান্য সিটি কর্পোরেশন গুলিতে আজকে যে সেবাটা দেওয়া হচ্ছে তাতে জনগণ স্বস্তিতে আছে না জনগণ অস্বস্তিতে আছে? আমার কাছে মনে হয় যে জনগণ স্বস্তিতে আছে কি অস্বস্তিতে আছে সেটি মোশাররফ ভাই আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি জনঘনিষ্ঠ একজন মানুষ, আপনার কাছে আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা আসে কথা বলে। কিন্তু আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে ফিরে আসি। আমি একটু শেষ করি, আপনি দেখবেন আমাদের প্রশাসনে, আপনি তো ভালো করে জানেন, মোর দান 13 থেকে 14 লাখ কর্মচারী আছে, কর্মকর্তা কর্মচারী আছে। আপনি দেখেন, আমি হিসাব করে দেখেছি, এই যে অভিযোগটা একটা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করা হচ্ছে, টোটাল এখন পর্যন্ত একটা গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছে, এখন পর্যন্ত 20 জন দলীয় লোককে কোথাও বসে নাই। আপনি এর বেশি সংখ্যা বলতে পারবেন না, 20 জন বা 22 জন এরকম। তো এই ছোট্ট একটা সংখ্যা দিয়ে মোশাররফ ভাই গইনা বলতেছেন? আমি বলি আপনি প্রধানমন্ত্রী, যেটি সর্বোচ্চ সরকারি চাকরি যেগুলিকে বলে, সেই সচিবদের বেশিরভাগই চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং তাদের বিএনপি ডিএনএ টেস্ট করে আনা হয়েছে। মেয়রাল অফিসে ঢাকা আমি একটু আপনার বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের আমলে প্রায় 800 লোকের মতো লোককে ওএসডি করা রাখা হয়েছিল, অথবা অনেকে কোনো জায়গায় পদায়ন করে নাই। আপনি দেখেন এই বৈষম্য দূর করার জন্য ইউনিট সরকার এসে একটা এই বৈষম্য যারা শিকার হয়েছে তাদের জন্য একটা কমিটি করেছে। 700 লোককে তখন সচিব, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি নানাভাবে তাদেরকে পদায়ন করেছে এবং বেতন সহ তাদেরকে ফেরত দিয়েছে। আপনি সেখান থেকে কত 11 জন কি 12 জন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এখন এর আগের গভর্নমেন্ট আপনি 20 জনের কথা বললেন তো মোশাররফ ভাই, আমি আপনারে আরো মোশাররফ ভাই, আমাদের দুজনের একটু বেয়াদবি হয়ে যাচ্ছে। মিলন ভাইয়ের কাছে একটু যাই। মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিটের কথা শুনি আর কি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও যেটা বলা হয়, সেখানে অন্যতম একটা বিষয় ছিল যে ছাত্র শিক্ষক রাজনীতি, যেটার কথা আপনি জুলাই স্পিরিটের কথা আপনি বলছেন, ছাত্র শিক্ষক রাজনীতির কথা মোশাররফ ভাই বলছে। তাতে ছাত্র শিক্ষক রাজনীতি থাকলেও তাতে লেজুর বৃত্তি থাকবে না, এটা ছিল হচ্ছে আমাদের একটা স্পিরিট আমি মনে করি। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনে, মানে এই সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপিজিএসরা সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নেমেছিলেন। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সেই ভিপিকে আবার দক্ষিণ ঢাকার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী। আমরা খুব জুলাই স্পিরিট দেখতে পাচ্ছি এখানে। মিলন ভাই। জি, আমি একটু মোশাররফ ভাইয়ের কথা একটু আসি আর কি। জি শিওর। কারণ মোশাররফ ভাই তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই থাকেন, তা আপনি জানেন কিনা? হ্যাঁ, জানবো না। তো মোশাররফের কথা মনে হলো যে আমরা বিএনপি সরকার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রশাসক নিয়োগ করছেন সেটা যথেষ্ট না, তাদের আরো নিয়োগ করা দরকার। 11টা প্রতিষ্ঠানের দলের লোকদেরকে নিয়োগ করছে। আমাদের রাজশাহী সে বুলবুল ভাই, তাকেও নিয়োগ করা হয়েছে এবং বন বিভাগের দায়িত্বশীলকে বনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আপনার পুরা জায়গায় সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমাদের ঢাকা কিন্তু আপনি কি চান আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিবে না? আমি একটু আসতেছি। আমাদের রূপগঞ্জে ইউনিয়ন দেওয়া হয়েছে, তাদের এতে মোশাররফ ভাইয়ের মেসেজটা খুব ক্লিয়ার। না, ইউনিয়ন পরিষদে কিভাবে দায়িত্ব দেওয়া তো সুযোগ নাই। জেলা পরিষদে দেওয়া হয়েছে ভাই, আপনি জেলা পরিষদে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। মিলন ভাই বলছে যে ইউনিয়নে দেওয়া হচ্ছে। আচ্ছা মোশাররফ ভাই, আপনার কথা সময় আমি কথা বলবো না আর কি। না সরি আচ্ছা না মিলন ভাই আপনি বলেন। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ হয় মোশাররফ ভাইকে সংসদে ওইটা দেখায় দিব প্রজ্ঞাপনটা রূপগঞ্জের আর কি। কারণ এইটা তো কথা ছিল না, কথা ছিল যে সব জায়গায় আমরা ইলেকশনের মাধ্যমে আসবো আর কি, লোকাল মানে গভর্নমেন্টে। কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখলাম আর কি, লোকাল গভর্নমেন্টে আমরা ব্যতিক্রম দেখলাম। তো এখন আমরা লেজুর বৃত্তির কথা আমাদের খালেদ ভাই বলেছেন। লেজুর বৃত্তি বলতে আমি কতগুলো জিনিস বুঝি। আমি শিবিরের সভাপতি ছিলাম, তো মোশাররফ ভাইও ছাত্র দলের নেতা ছিলেন, কাজে মিল আছে আর কি। লেজুর বৃত্তি বলতে বোঝা যায় যে আসলে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, প্রোগ্রাম দেওয়া না দেওয়া ইত্যাদি বিষয়ে আমাদের ছাত্র সংগঠনের স্বাধীনতা আছে কিনা, এবং মানে আমাদের তাদের সেট আপ ইত্যাদি ক্ষেত্রে আপনি যদি পাশাপাশি রাখেন ছাত্র শিবির, ছাত্র দল, এখন তো ছাত্র লীগ নাই, যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে ছাত্র শিবিরের সেট আপ প্রতি বছর ফি বছর আপনার ইলেকশন হয়ে যাচ্ছে আর কি। আর ছাত্র দলের কবে হয়েছে এটা আমি বলতে পারবো না। মোশাররফ ভাই এটা একটু আপনি মনে রাখেন যে উনার মিলন ভাই পয়েন্ট, সরি কন্টিনিউ করেন। আমি খুব অদ্ভুত ভাবে ভাবি যে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, এদের বছর পর বছর কোনো নির্বাচন হয় না। এবং আপনার
জেলা সংগঠন, তারপরে উপজেলা সংগঠনে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের সবাই আহ্বায়ক থাকে, সভাপতি হইতে পারে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে তারা কখনোই আসলে নির্বাচন প্রক্রিয়া আসে না। 2-4-10 বছর পরে একটা করে আর কি, একটা আপনার সম্মেলন করে অথবা করে, সেখানে দেখা যায় যে ওইটা বড় দলে মাদার অর্গানাইজেশনের কাছে ছাত্র দলের সভাপতি ওইটার দায়িত্ব থাকে। এই অতীতকালে এটাই হয়ে আসছে আর কি, এবং 3-4 দিন পরে দেখা যায় যে একটা ডিক্লেয়ার করা হয়। কিন্তু আমাদের এখানে বিষয়টা খুব ক্লিয়ার আর কি। আমি শিবিরের তো মানে ইলেকশন কমিশনারও ছিলাম এক সময়। এখানে টোটাল ইলেকশন কমিশনার আলাদা থাকে না, কিন্তু মিলন ভাই আমি আপনার কথা আসতেছি। তো সেক্ষেত্রে আমরা সেভাবে করি। এখন আপনি যেটা বলেছেন সেটা হলো যে নির্বাচনী প্রচার, এটা আপনি এতভাবে দেখবেন কিনা যে, এবং খুব ফুল ফ্লেজলি শিবির যে নির্বাচনের টোটাল কাজে অংশগ্রহণ করছে তা না, করছে ভাই খুব একটা। আমি বলতেছি শিবিরের এগুলো তো আমাদের ইন্টারনাল জিনিস আছে আর কি, আমি জানি, আই নো। আমার আসনে আমি এই বললে তো শিবির ক্ষেপে আমার উপরে। তো এখন সাদেক কায়েম অলরেডি সে বিবাহ করেছে এবং তার ছাত্র জীবন শেষ, সে অলরেডি শিবির থেকে বিদায় নিয়েছে। সো সে সেখানে অংশগ্রহণ করবে। এবং আমরা আরেকটু বলি, জাকসু ভিপি থাকতে কিন্তু আমানুল্লাহ আমান সাহেব মন্ত্রীও ছিলেন। ইট ইজ নট দ্যাট যে এখানে আপনার মানে এটাকে লেজুর বৃত্তির কোনো মানে প্রশ্ন। আমি লেজুর বৃত্তিটা কি বলি, আপনি যেটা বলছেন সেটাই কিন্তু আমি বুঝি যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি এটা ইলেকশন হবে, কিন্তু এটা বিএনপির সাথে তুলনা করে এটা হবে না। বিএনপি ছাত্রদল যেরকম একটা টাইটানিক জাহাজের মতো বড়, ওদের তো মুভ করতে মানে আমি লেজুর বৃত্তি বলতে বুঝি আপনি যেটা বলছেন যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমি দেখি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না শিবির। আপনারা জামাতে ইসলামী যেইভাবেই দেখায় দেন শিবির সেভাবেই করে। আপনি নিজে এটার একটা বড় উদাহরণ মিলন ভাই, আপনি শিবির সভাপতি ছিলেন, আপনি জামাতে ইসলামীতে গেছেন। এই দেখেন মোশাররফ ভাই ছাত্রদলে ছিল, উনি বিএনপিতে আসছে। সাদিক কায়েম শিবিরে ছিল, জামাতে যাইতেছে। শুধু মানে আমি যে ট্রানজিশনটা দেখি, আমি এইটাকে বলবো যে আমি কখনোই দেখি না যে শিবিরের একজন নেতা জামায়াতের একটা সিদ্ধান্তকে কন্ডেম করতেছে, জামায়াতের একজন নেতাকে বলতেছে যে আপনি এটা করতে পারবেন না তরুণ রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু ইয়াং ডেমোক্রেটদের ম্যাচিউর ডেমোক্রেসিতে এটা দেখি মিলন ভাই, আপনি এটা জানেন যে ইয়াংরা এটা এরকম বলে। হাউএভার এটা যদি আপনি বলতেন, আমি একজন দর্শকের একটা মন্তব্য আমি একটু শোনাই। আপনি এটা একটু বললেন যে লেজুর বৃত্তির এই জায়গাটা নিয়ে আপনার মন্তব্য কি। আমাদের দর্শক, ওনার নাম আব্দুল হান্নান, উনি বলতেছেন মিস্টার খালেদ মহিউদ্দিন, আপনি কি চান বিএনপি এই আধুনিক যুগে এনসিপি আর জামায়াতের নোংরামি সত্য গান্ধীবাদী রাজনীতি করবে? আমি গান্ধীবাদী রাজনীতি বুঝি না, আমি জামায়াতের বা এনসিপির নোংরামে আমি বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। আমি মনে করি বাক স্বাধীনতার কোনো সীমা নাই, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আই রিপিট, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আপনি আমার যা ইচ্ছা তাই বলতে পারেন। মিলন ভাই আপনি বলেন। জি, আমি বলছিলাম যখন আব্দুল সত্তার সাহেবের হয় আপনার এই মানে